আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার এপিসোড নাম্বার ১৯ এবং ২০ এর বাংলা এক্সপ্লেনেশন করব। তাহলে চলো শুরু করি আজকের পর্বে বাংলা এক্সপ্লেনেশন। আজকের পর্বে শুরুতেই আমরা দেখতে পাই আমাদের কিউট নায়ক চুকং ভাবতে থাকে আগের জন্মে জিয়াংজি কিভাবে মারা গিয়েছিল। তখন সে বলে সে একবার চোখ বন্ধ করেছিল আর কখনো তাকায়নি। তখন আমাদের জিয়াংজি বলে যে আমি আপনার খেয়াল রাখবো, আপনার মন খারাপ হতে আমি কখনোই দেবো না। এসব কিছু নোয়া স্টোন আর আমাদের ডেমন লর্ড দুজনই দেখতেছিল আর বলতেছিল আমার মনে হয় ওরা আর অভিনয় করতেছে না, ওরা একজন আরেকজনকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। তখন বলে আসতে বলো, যদি শুনতে পারে তাহলে তো আমাদের সমস্যা হবে। সেই ফ্লাওয়ারটা বলে আমিও দেখবো আমাকেও দেখতে দাও। তো তারা সবাই মিলে তাদের ব্যাপারে কথা বলতে থাকে যে মাস্টার তাকে সত্যি ভালোবাসে। নেক্সট সিনে দেখানো হয় মাস্টারের মুখ থেকে রক্ত বের হওয়া শুরু হচ্ছে, কারণ ২০ বছর হতে আর বেশি দিন সময় নেই। এদিকে হ্যাভেন রিলমের স্থান দেখানো হয় যেখানে লি চলে এসেছে হ্যাভেনের রাজার সাথে দেখা করার জন্য। তখন সে দেখতে পায় হ্যাভেনের রাজা কোনো একটা রিচুয়াল করতেছিল, তার হাতে একটা মার্ক দেখতে পায় লি। সেই মার্কটা হ্যাভেনের রাজা মিঠানোর ট্রাই করতেছিল। আমার মনে হচ্ছে মেন ভিলেন যেন ড্রামাতে এই। যাই হোক, তো তারপর দেখানো হয় সে বের হয়ে আসে আর বলে তোমার এটা দেখা একদমই উচিত হয়নি। সে লি এর কাছে চলে যায় আর বলে তুমি কি দেখেছো? লি বলে আমি কিছুই দেখিনি, প্লিজ আমাকে মাফ করে দিন। সে বলে তোমাকে তো এভাবে মাফ করা যাবে না কখনোই, তুমি তো মাফ পেতে পারো না। আর তাই তখন সে লিকে একদম মেরে ফেলে। লি সেখানেই অদৃশ্য হয়ে যায়। বুঝলাম না লি কী এরকম দেখে ফেলেছে যার জন্য তাকে মেরে ফেলতে হবে। নেক্সট টাইমে দেখানো হয় যে জিয়াংজি যখন শুয়েছিল তখন তার সামনে আর মাস্টারকে দেখতে পায় না। এদিকে আমরা দেখতে পাই চুকং চলে এসেছে মিং এর কাছে। সে বলে তুমি এটা কি করে করতে পারো, তার জীবনও তো এতে যেতে পারতো। সে বলে আমি চেয়েছিলাম তুমি তাকে তোমার লিংলং হার্টটা দিয়ে দাও, তুমি তো এটা করেছো। এটাই আমি চেয়েছিলাম যে তুমি তাকে তোমার লিংলং হার্ট দিয়ে যাও। শোনো, আমি চাই জিয়াংজি ভালো থাকুক। নেক্সট সিনে দেখানো হয় হ্যাভেনের রাজা তার সার্ভেন্টের কাছ থেকে সমস্ত খবর নিচ্ছিল লাভ ট্রাভেলেশনের ব্যাপারে। আর সে খুশি যে লাভ ট্রাভেলেশন ঠিকঠাক মতো চলতেছে। তার এই খুশির পেছনে অন্য কোনো কারণ ছিল কিনা এটা আমাদের জানা নেই, হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো কি সিক্রেট লুকাচ্ছে হ্যাভেনের রাজা। নেক্সট সিনে দেখানো হয় আমাদের কিউট নায়ক যখন দাঁড়িয়েছিল তখন সেখানে তার সার্ভেন্ট একটা হেয়ারপিন নিয়ে আসে, যে হেয়ারপিনটা সে আগের জন্মে বানিয়েছিল। নোয়াকে দেখানো হয় যে কিনা জিয়াংজির সাথে কথা বলতেছিল। সে জিয়াংজিকে বলে তুমি স্যাক লিটারের সাথে এরকম কেন করতেছো, তুমি স্যাক লিটারকে ভালোবাসো, তুমি স্যাক লিটারের জন্য কী করতে পারবে। সে বলে সে যদি আমার সাথে সারাটা জীবন থাকতে চায় আমি তার সাথে সারাটা জীবনই থাকতে রাজি আছি। তখনই সেখানে চুকং চলে আসে। চুকং জিয়াংজিকে ডাক দেয়। জিয়াংজি যখন তার কাছে চলে আসে তখন বলে তোমার মুখে এটা কী লেগে আছে, নিজের একটু খেয়াল নেওয়া উচিত। আর তার কাছে গিয়ে মাথার মধ্যে সেই হেয়ারব্যান্ডটা লাগিয়ে দেয়। জিয়াংজি বলে আপনি কি এটা আমাকে গিফট করেছেন? তখন সে বলে হ্যাঁ অবশ্যই তোমাকে আমি গিফট করেছি। জিয়াংজি তো অনেক খুশি হয়ে যায়, বলে এটা আমি অনেক সামলে রাখবো। তো তারপর দেখানো হয় সেও খুশি হয়ে যায়, আমাদের কিউট নায়ক। তখনই তার হৃদয়ে পেন হওয়া শুরু করে আর সে ফিল করে যে চুকংয়ের হৃদয় আর তার হৃদয় একরকমভাবে লাফাচ্ছিল। তখন বলে আমাদের দুজনের হৃদস্পন্দন এক কী করে হতে পারে। তো তারপর সে তার কপালে কিউট করে একটা কিস করে দেয়। জিয়াংজি তার হৃদয়ে হাত রাখে আর তার বুকেও হাত রাখে। তারপর বলে এটা কি করে হতে পারে। এদিকে তারা দুজন তাদেরকে নিয়েই কথা বলতেছিল। তখন বলে তারা পুরোপুরি প্রেমে পড়ে গেছে, তুমি এখানে যেও না আর তাদের ডিস্টার্ব করো না। নেক্সট সিনে দেখানো হয় দুটো কালো ছায়াকে, তারা জঙ্গলের ভিতর কথা বলতেছিল। একজন আরেকজনকে বলতেছিল যে তোমার উচিত ছিল লাভ ট্রাভেলেশনে থাকা জিয়াংজিকে মেরে ফেলা, কিন্তু তুমি এটা এখনও করতে পারোনি। তুমি কবে করবে কাজটা? যদি ঠিকঠাক মতো না করতে পারো তার জন্য তোমাকে পানিশমেন্ট পেতে হবে। এদিকে সেই কালো ছায়াটা চলে আসে সেক্ট লিডারের যে একজন সার্ভেন্ট ছিল তার কাছে জিজ্ঞেস করে চুকংয়ের ব্যাপারে, কিন্তু সে বলতে নিষেধ করে দেয়, যার কারণে সে তার সমস্ত পাওয়ার নিজের ভেতর অ্যাবজর্ব করে নেয় আর তাকে মেরে ফেলে। আর বলে আমি তো সবটাই জেনে যাব, কিন্তু মৃত লোকটা আবার জীবিত হয়ে তার পিছন পিছন যেতে থাকে একটা পাপেটের মতো। নেক্সট সিনে জিয়াংজি আবারও কেক বানিয়ে নিয়ে আসে চুকংয়ের জন্য আর বলে এটা তোমার জন্য বানিয়েছি, এখন বলো আমার কেক কেমন হয়েছে। তখন বলে আগে থেকে বেটার, কিন্তু তার বুকে আবারও পেন হওয়া শুরু হয়। এদিকে দেখানো হয় চুকং যখন বসেছিল তখন তার জন্য মেডিসিন নিয়ে আসে। সে মেডিসিন খাবার পর কিউট নাইকে তাকে খেজুর দেয়, বলে আমি তো বড় হয়ে গেছি, আমি তো ছোট বাচ্চা নই। তো তারপর সে জোর করে তাকে খেজুর খাইয়ে দেয়। এদিকে তার কাছে খবর আসে ইভেন রাও, মানে সেই ফ্যাংয়ে
এর ব্যাপারে তাকে একটা জঙ্গলে দেখা গেছে। তখন সে চলে যায়। আমাদের জিয়াংজি তাকে বলে যে আপনি যাবেন না, আপনি অসুস্থ। তখন বলে তোমার তো সিম্প্যাথি দেখানোর কোনো প্রয়োজন নেই, তো তুমি তো জানো সব কিছু তোমার জন্যই হচ্ছে। তুমি যদি লিংলং হাটটা মাস্টারকে দিয়ে দিতে তাহলে তো সব কিছুই ঠিক হয়ে যেত। তখন সে বলে ও আমাকে কি বললো এটা? তো সে বলে না কিছু বলিনি, আমি কিছুই বলিনি, আমি কিছু জানি না। এই শোনো, আমি কিছু জানি না, এই বলে সে সেখান থেকে চলে যায়, পুরো কথাটা বলে না। জিয়াংজি তখন লিংলং হার্ডের ব্যাপারে রিসার্চ করা শুরু করে। সে একটা বুক খুঁজে যায়, পায় যেখানে লিংলং হার্ডের ব্যাপারে ডিটেলস লেখা ছিল। তখন জিয়াংজি ভাবে এটা কি ঠিক? তখন নোয়ার কাছে জিজ্ঞেস করে, লুইয়ের কাছে জিজ্ঞেস করে লু বলে যে আরে না, এই গল্পগুলো কেউ একজন এমনি এমনি লিখে দিয়েছে। লিংলং হার্ট এমন একটা জিনিস যা দুজনের মধ্যে থাকে, একজন আরেকজনের হার্ট দিলে আরেকজন বেঁচে যেতে পারে। এদিকে দেখানো হয় আমাদের কিউট নায়িকা ভাবে যে হয়তো সে মিংকে জিজ্ঞেস করলে এই ব্যাপারে ডিটেলসে জানতে পারবে, কিন্তু সে মিংকে খুঁজে পায় না। তার রুমে রাখা তার জন্য বানানো মাথার সেই ফ্লাওয়ারের ব্যান্ডটা খুঁজে পায়। তখন তার অতীতের স্মৃতি মনে পড়তে থাকে আর ভাবতে থাকে মিং তার সাথে এত ভালো ব্যবহার কিসের জন্য করত। মিংই প্রকৃতপক্ষে ভালো, সে এটা ভাবে, আর মিংই তার পরিচিত কেউ। সে জিজ্ঞেস করে লুকে যে মিং কোথায় আছে আপনি জানেন? সে বলে না, আমি তো জানি না মিং কোথায় আছে। তখন জিয়াংজি সবাইকে এক এক করে জিজ্ঞেস করতে থাকে মিংয়ের ব্যাপারে, কিন্তু কেউ মিংয়ের ব্যাপারে সঠিক অ্যান্সার দিতে পারে না। এদিকে তারা একটা গ্রামে চলে আসে। গ্রামে এসে দেখতে পায় গ্রামে কোনো মানুষ নেই, পুরো গ্রামটা তছনছ হয়ে গেছে, কিন্তু কোনো ডেড বডিও নেই। তখন চুকং বলে এটা কী করে হতে পারে, এক রাতের মধ্যে একটা গ্রাম গায়েব হয়ে গেছে। তখন সে একটা টোকেন পায় যেটা কিনা জিউ সেক্টর। তখন বলে এই জিউ সেক্টর হয়তো এর সাথে কোনো সম্পর্ক রয়েছে। আমরা দেখতে পাই জিয়াংজি মন খারাপ করে বসেছিল। তখন তার চুকং আর মিংয়ের কথা মনে পড়ে। এদিকে যখন সে ফিরে আসে জিজ্ঞেস করে আজব কিছু আজকে দেখেছো? তখন সে জিয়াংজির ব্যাপারে বলে যে সে শুধু মিংকেই খুঁজতেছিল। তখন সে বলে মানে? এদিকে জিয়াংজি যখন বাইরে বসেছিল তখন সেখানে চুকং চলে আসে। চুকং এসে বলে তুমি এই ঠান্ডার মধ্যে কেন বাইরে বসে আছো? সে বলে মিং কোথায়? তখন সে বলে মিং কোথায় আমি জানি না। তখন সে বলে যে সত্যি করে বলো মিং কোথায়, তুমি এই ঠান্ডার মধ্যে বসে থেকো না, তুমি চলো। কিন্তু সে যাবে না বলে নিষেধ করে দেয়। চুকং তখন রাগ করেই সেখান থেকে চলে যায়। তার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, এমনকি আমরা দেখতে পাই তার চোখে পানি পর্যন্ত এসে গিয়েছিল। সে রুমের ভেতর গিয়ে কান্না করতে থাকে আর ভাবে আমি কে, আমার রিয়েল আইডেন্টিটি কি? আমি কি হ্যাভেনের চুকং, গড অফ ওয়ার, নাকি মানুষের দুনিয়ার চুকং? আমি কে? আমি তো আমার নিজেকেই গুলিয়ে ফেলতেছি। এটা কি হচ্ছে আমার সাথে? নেক্সট সিনে সে জিয়াংজির সাথে কথা বলার অনেক ট্রাই করে, বাট জিয়াংজি তার দিকে ফিরেও তাকায় না। নোয়া স্টোন আর লিউ এটা লক্ষ্য করে। জিয়াংজি যখন তার সামনে দিয়ে যায় সে জোরে জোরে পাথর ফেলে, কিন্তু জিয়াংজি তাকে একবারের জন্য চেয়ে দেখে না। নেক্সট সিনে দেখানো হয় চুকং গাছের উপরে বসে প্রচণ্ড পরিমাণ ড্রিঙ্ক করতে থাকে। গাছের নিচ দিয়ে জিয়াংজি যায়, তারপরও তার দিকে ফিরে তাকায় না। চুকংকে এই জিনিসটা অনেক বেশি প্যারা দেয় যে জিয়াংজি তাকে ইগনোর করতেছে। নেক্সট দিনে দেখানো হয় জিয়াংজি বসে বসে চুকংয়ের ব্যাপারেই ভাবতেছিল আর মিংয়ের ব্যাপারে ভাবতেছিল। সে ভাবতেছিল মিং তাকে বারবার বলেছিল চুকং ভালো মানুষ নয়, তোমার তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয়। তখন তার অতীতের কথা মনে পড়তে থাকে। মিং তার সাথে কথা ভালো ব্যবহার করত, তারা একজন আরেকজনের ছুটে ফেলার ভালোবাসার বন্ধু ছিল। কিন্তু যখন এখানে চলে এসেছে তখন থেকেই মিংয়ের সাথে দেখা করতে বা কথা বলতে দিত না আমাদের কিউট নায়ক চুকং। আর সে লিংলং হার্টের পুরো প্রসেসটা যখন জেনেছিল তখন বুঝতে পেরেছিল যে চুকং তার সাথে এতদিন শুধুমাত্র ভালোবাসার নাটক করেছে। এদিকে জিয়াংজির রুমে একজন কালো কাপড় পরা লোক চলে আসে। চুকং তার সাথে ফাইট করা শুরু করে। ফাইটিংয়ের এক পর্যায়ে দেখতে পায় এটা হলো ইভেন রাও, আগের জন্মের ট্রাভেলেশনের যে ফ্যাং ছিল সে, তাদের দুজনের মধ্যে জবরদস্ত ফাইটিং হতে থাকে। সে আহত হয়ে যায়, ইভেন রাও সেখান থেকে চলে যায়। তাকে রুমে নিয়ে যাওয়া হয়। রুমে নিয়ে যাবার পর তাদের যে সার্ভেন্ট ছিল সে বলতেছে যে বলো না জিয়াংজিকে তার লিংলং হার্টটা দিয়ে দিতে, তাহলে তো আমার মাস্টার সুস্থ হয়ে যাবে। জিয়াংজির তখন পুরোপুরি বিশ্বাস হয়ে যায় তার মাস্টার শুধু তাকে এখানে এনেছিল লিংলং হার্টের জন্য। তারপর দেখানো হয় তারা বলতেছে আমরা বলতে পারি না, আমরা মাস্টারের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতে পারি না। জিয়াংজির তো মনটা ভেঙে যেন আরও টুকরো টুকরো হয়ে গেছে। সে দূর থেকে সব কিছু দেখে কিন্তু রুমের ভিতর যায় না। এদিকে তারা অনেক চিল্লাপাল্লা করতেছিল। যখন তার জ্ঞান ফিরে আসে তখন তার মুখ থেকে অনর্গল রক্ত পড়তেছিল। সে বলে এই লিংলং হার্টের ব্যাপারে আর কোনো কথা বলবে না, আমি চাই সে অনেক বছর বেঁচে থাকুক। এদিকে জিয়াংজি মন খারাপ করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তার মনে এখন পুরোপুরি বিশ্বাস জাগ্রত হয়ে গিয়েছিল যে চুকং এতদিন পর্যন্ত তার সাথে এই যে ভালোবাসার অভিনয়, তার সাথে এত ভালো ব্যবহার, সব কিছু শুধু
শুধুমাত্র এই লিংলং হার্টের জন্যই করেছে। শুধুমাত্র একটা অভিনয় ছিল সব কিছুই। অ্যাকচুয়ালি দুজনের মধ্যে প্রকৃত ভালোবাসা না থাকলে লিংলং হার্ট একজন আরেকজনকে কখনোই দিতে পারবে না। এটা শুধুমাত্র কিসের মাধ্যমে একজন আরেকজনের মাধ্যমে পাস করতে পারবে। জিয়াংজি চলে আসে জেলখানায়, আর সে সেখানে মিংকে দেখতে পায়। মিংকে দেখে সে মিংয়ের কাছে যায় আর গিয়ে তাকে সমস্ত কিছু খুলে বলে। মিং বলে, তোমার সব কিছু মনে পড়ে গেছে? সে বলে, সব কিছু মনে না পড়লেও আফসা আফসা মনে পড়ে গেছে। আচ্ছা, আমার বাবা মায়ের ব্যাপারে কি জানো? সে বলে, তোমার বাবা মা তোকে তো সেদিনই মেরে ফেলা হয়েছে যেদিন আমি তোমাদের ব্যাপারে খবর পেয়েছিলাম। তখন বলে, কে মেরেছে জানো? সে বলে, না, আমি এটা জানি না। তখন বলে, চুকং শুধু আমাকে লিংলং হার্টের জন্য ব্যবহার করেছে। তখন সে বলে, পুরো রাজ্য জুড়ে তোমার প্রোটেক্ট লাগানো ছিল, আমি সেখান থেকেই তোমাকে খুঁজে বের করেছি। আর যখন জেনেছি যে তুমি তোমার সমস্ত স্মৃতিশক্তি ভুলে গেছো, সে কান্না করতেছিল। এদিকে চুকংকে দেখানো হয় তার রুমে যখন বসেছিল, তখন তারা দুজন চলে আসে। তারা দুজন আসার পর তারা বলে যে জিয়াংজিকে এই ব্যাপারে আর কোনো কিছু বলবে না, সে যা ইচ্ছে তাই করতে পারে। নেক্সট সিনে দেখানো হয় তারা বাইরে বের হয়ে বলতেছে যে মাস্টার জিয়াংজির জন্য একটু বেশি কনসাল্ট, সে তাকে অনেক বেশি ভালোবাসে, আর দেখো তার জন্য সে সব কিছু করতে রাজি আছে। আমাদের কিউট নায়ক নোয়া স্টোন চলে আসে জিয়াংজির সাথে দেখা করার জন্য। সে বলে, তুমি এটা কি করতে পারো? মাস্টার অসুস্থ, তারপরে যে তুমি একবারের জন্য তাকে কেন দেখতে যাওনি? তোমার তাকে দেখতে যাওয়া উচিত ছিল। এদিকে চুকংকে দেখানো হয় যা কিনা জিয়াংজিকেই মিস করতেছিল। তখন সে লুকে কিছু বলতে চায়, কিন্তু বলতে গিয়েও বলতে পারে না। নেক্সট সিনে যখন জিয়াংজি বাহিরে দাঁড়িয়েছিল, তখন সেখানে চুকং আসে। চুকং এসে বলে, তুমি আমাকে একবারের জন্য দেখতে গেলে না, আমি অসুস্থ ছিলাম। তখন জিয়াংজি আর কিছু করে না, সে তার কাছে চলে যায়। চুকংয়ের মনটা অনেক বেশি খারাপ ছিল, কারণ জিয়াংজি তাকে একবারের জন্য দেখতে চায়নি। জিয়াংজি তার কাছে গিয়ে তার ঠোঁটে কিস করে দেয়, আর জিয়াংজির লিংলং হার্টটা চুকংয়ের ভিতর চলে যায়। জিয়াংজির এখন পুরোপুরি বিশ্বাস হয়ে যায় চুকং এতদিন পর্যন্ত যা কিছু করেছে সব কিছু শুধুমাত্র এই লিংলং হার্টের জন্য। সে বলে, এটার জন্যই তো এত কিছু করেছো, তাই না? এখন তো তুমি পেয়ে গেছো, এখন আর কি প্রয়োজন? তুমি কি পারবে তোমার লিংলং হার্ট আমাকে দিতে? কিন্তু সে তো জানে না চুকং কত আগেই তার লিংলং হার্টটা তাকে দিয়ে দিয়েছে। দুজনের হৃদয় উদুল বুদুল হবার কারণে দুজনের বুকেই প্রচণ্ড পরিমাণ পেন হতে থাকে। তারা দুজনই দু জায়গায় চলে যায়। আমাদের চুকং যখন জিয়াংজির কাছে চলে যায়, জিয়াংজি তার বুকে সেই হেয়ার পেনটা ঢুকিয়ে দেয় যেটা তাকে সে গিফট হিসেবে দিয়েছিল, আর বলে, তুমি আমার বাবা মাকে কী করে মারতে পারো? জিয়াংজি ভাবতেছে চুকংই সেই লোক যে তার বাবা মাকে মেরেছে, কারণ সে তো তার মুখ দেখতে পায়নি। এদিকে দেখানো হয় চুকংকে, সে তাকে সমস্ত কিছু বলতে যায় কিন্তু বলতে পারে না। আর তারপর দেখানো হয় মিংকে, যা কিনা জিয়াংজির কাছে চলে এসেছে। তারপর দেখানো হয় তারা যখন আটকাতে চায়, সে বলে, তোমরা কেউ আটকাবে না, ওকে এখান থেকে নিয়ে যেতে যাও। নোয়া স্টোন বলে, কেন? তারপর দেখানো হয় সে যখন তাকে নিয়ে যাচ্ছিল, তখন সে তাকে বলে, তুমি জানো যতবার আমরা লাভ ট্রাভেলেশনে আসবো ততবারই তার প্রিমিডিয়াল স্পিরিট এর পাওয়ার কমে যাবে, আর একটা সময় সে 6 দুনিয়া থেকে অদৃশ্য হয়ে যাবে। তোমার প্রিমিডিয়াল স্পিরিট পুরোপুরি বেড়ে যাবে, যেটার জন্য তুমি ট্রাভেলেশনে এসেছো। যেটা শুনে সে মন খারাপ করে। এদিকে জিয়াংজি যখন বসেছিল, তখন সেখানে সে দেখতে পায় তাকে বলতেছে আমাদের কিউট নায়ক চুকং যে সে মিংকে বলতেছে, তুমি জিয়াংজিকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাও। জিয়াংজি আমার কাছে থাকতে চায় না, এটা আমি জানি, কিন্তু তুমি তোমার জায়গায় যেও না, বিপদ হতে পারে। তাই আমি একটা জায়গার ব্যবস্থা করে দিয়েছি, তুমি সেখানে গিয়ে তাকে নিয়ে থাকো। এদিকে দেখানো হয় জিয়াংজির শুধু চুকংয়ের কথাই মনে পড়তেছিল। তারা যখন একসাথে বসেছিল, তখন তারা বুঝতে পারে ইভেন্টরাও এখানে অ্যাটাক করতে পারে। জিয়াংজি ঘরের সমস্ত কাজ করতেছিল, কিন্তু তার বারবার শুধু চুকংয়ের কথাই মনে পড়তেছিল। আর যাই করতেছিল সমস্ত কিছুতে যেন চুকংয়ের ছোঁয়া পাচ্ছিল। সে কোনোভাবেই তাকে বলতে পারতেছিল না। এটা মিং লক্ষ্য করে, আর সে মনে মনে ভাবে, তোমাকে আমি তার কাছ থেকে যতই দূরে নেবার চেষ্টা করব, তুমি তার কাছ থেকে দূরে কখনোই যেতে পারবে না। এদিকে চুকংকে দেখানো হয় যেও কিনা জিয়াংজিকে মিস করতেছিল। তারা দুজন সেখানে চলে আসে আর এসব ব্যাপারেই কথা বলতে থাকে। এদিকে দেখানো হয় সে তার জন্য খেজুর নিয়ে আসে। খেজুর দেখে তার আবারও চুকংয়ের কথা মনে পড়তে থাকে। সে তাকে ভুলতেই পারতেছিল না। চুকংকে সে সত্যি সত্যিই ভালোবাসত, কিন্তু সে ভাবতেছে চুকং হয়তো তার মাকে মেরে ফেলেছে। আর মিংকে দেখানো হয় সে অনেক স্যাড ছিল। সে ভাবতেছে যে আমি তোমাদের কখনো হয়তো আলাদা করতে পারবো না। জঙ্গলে হালচাল হয়েছে, যার জন্য অ্যালার্ম বাজিয়ে দেওয়া হয়। নেক্সট সিনে দেখানো হয় চুকং তাদের দুজনকে ডেকে নিয়ে আসে আর এসে বলে, অনেক দিন পর্যন্ত আমি এই
চালিয়েছি, কিন্তু আমি চাই এখন থেকে তোমরা দুজন এই সেক্টরের দায়িত্ব নাও। আমি লুকে দায়িত্ব দিয়ে গেলাম, সেক্ট লিডার বানিয়ে গেলাম। আর নোয়াস্টুন তুমি সবসময় লুইয়ের সাথে থেকো, তোমরা দুজন মিলে সব কিছু সামাল দিও। সে বলে এটা কি করে করতে পারেন মাস্টার? তখন সে বলে তোমাদের এটা দায়িত্ব সমস্ত স্টুডেন্টদের এখান থেকে হেফাজতে রাখা। তারা যখন চলে যায় তখন চুকং একা একা বসে থাকে সেখানে ইভেন রায়ের অপেক্ষায়। এদিকে তারা যখন রান্না করতেছিল তখন বাহিরে এসব ব্যাপারে হালচাল হচ্ছিল। তখন আমরা মিংকে দেখতে পাই, সে একটা কাজের কাজ করে আমাদের জিয়াংজিকে সত্যটা বলে দেয় যে চুকং তোমার বাবা মাকে মারেনি, সে অন্য কেউ ছিল যে তোমার বাবা মাকে মেরেছে। এদিকে নোয়াস্টুন আর লুকে দেখানো হয়, সে লুকেও সেই গুহার ভেতর ঢুকিয়ে দেয় আর বলে স্টুডেন্টদের নিয়ে এখান থেকে চলে যাও। সে বলে আমরা দুজন একসাথে থাকবো। তখন সে বলে যে না, তুমি যাও, তুমি আমার জীবন একবার বাঁচিয়েছিলে, তুমি এখান থেকে যাও, নিরাপদে থেকো। এদিকে ইভেন রাও চলে এসেছে অ্যাটাক করার জন্য। সে চুকংকে অনেক বড় বড় ডায়লগ মারতে থাকে, কিন্তু চুকং তো গড অফ ওয়ার ছিল, তাকে কি হারানো এতটাই সোজা ছিল? দুজনের মধ্যে জবরদস্ত ফাইটিং হতে থাকে। যদিও চুকং অসুস্থ ছিল, তখনই সেখানে নোয়াস্টুন চলে আসে। সে বলে তুমি যাওনি? তখন সে বলে না, আমি যাব না। এদিকে সে ইভেন রায়কে অ্যাটাক করার পর সাথে সাথে তার সমস্ত সৈন্যরাও পড়ে যায়, কিন্তু ইভেন রায়ের অ্যাটাক সাথে সাথেই হিল হয়ে যায়, সে সুস্থ হয়ে পড়ে। সেখানে মিং আর জিয়াংজি দুজনে চলে আসে। তখন সেখানে জবরদস্ত ফাইটিং হতে থাকে। আমরা দেখতে পাই সে ইভেন রায়ের বুক বরাবর তলোয়ার ঢুকিয়ে দেয়, কিন্তু ইভেন রায়ের তাকে কিছুই হয় না, সে উল্টো গিয়ে নোয়াস্টুনকে সবার চোখের সামনে মেরে ফেলে। এই জিনিসটা আমার অনেক খারাপ লাগে, বেচারা শুধু মারাই যায়। তারপর সে আবার পাথরে পরিণত হয়ে যায়, আর তার সামনে আমরা পাথরের উপর একটা কিউট ফ্লাওয়ার জাগ্রত হতে দেখি। তো তারপর দেখানো হয় এদিকে ইভেন রাও আর আমাদের কিউট নায়কে তারা একটা পাহাড়ের চূড়ায় চলে এসেছে যুদ্ধ করার জন্য। সেখানে তারা জবরদস্ত ফাইটিং করতে থাকে, তাদের মধ্যে ফাইটিংয়ের জন্য কোনো কমতি ছিল না। তখন সে জিজ্ঞেস করে তুমি আমার বাবা মাকে কিসের জন্য মেরেছো? কারণ তার হাতে সেই মার্কটা সে দেখে ফেলে জিয়াংজি। তখন সে জিয়াংজিকে অনেক দূরে ধাক্কা মেরে ফেলে দেয়। জিয়াংজি বলে তুমি এটা কি করে করতে পারো? সে তার পাওয়ারগুলো অ্যাক্টিভ করার ট্রাই করে, যেরকমটা সে বইয়ে দেখেছিল। আজকের এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।